পরিস্থিতি ভোটে প্রভাব ফেলবে। নন্দীগ্রামের যে পরিস্থিতি বিশেষ করে সোনাচূড়া অঞ্চলে হয়েছে, এই যে গণ্ডগোলটা সম্ভবত সোনাচূড়া অঞ্চলে আমি যেটুকু বুঝলাম, যেগুলো কিন্তু আগে বামদের স্ট্রং হোল্ড ছিল একদম। এবং নন্দীগ্রাম পাল্টে যাওয়ার আগে উনি ঠিকই বলছেন, নন্দীগ্রাম অঞ্চলও কিন্তু সিপিআই এরই, নন্দীগ্রাম বিধানসভা কিন্তু সিপিআই এর ছিল 2006 সালে। হ্যাঁ, একদম। মোহাম্মদ ইলিয়াস অনেক দিন থেকে গীতা মুখার্জি, মানে পুরো অঞ্চলটাই সিপিআই এবং কমিউনিস্টদের ছিল। সেই সময় পাঁশকুড়া কেন্দ্র ছিল এখানে, অ্যাবসলিউটলি তখন পাঁশকুড়া কেন্দ্র ছিল। তো গুরুদাসদাও জিতেছিলেন একবার খুব সম্ভব। একদম না, গুরুদাসদা বোধহয় নন্দীগ্রাম থেকে জেতেননি, না, মেদিনীপুর থেকে, পাঁশকুড়া থেকে। আর যেটার কথা মানে বলার কথা, সেই সময়কার ওই যে যেটার কথা উনি বললেন যে একটা সাংঘাতিক সংঘর্ষের কারণ আমি এখন বিশ্লেষণ করলে আজকে ভোটের আগে এত বিশ্লেষণ করা যাবে না, কিন্তু একটা এরিয়া ডমিনেশন যেটা একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ অঞ্চল আজকাল এলাকা দখল, এলাকা কথাটা আগে এরকমভাবে মানে মনে হচ্ছে না যুদ্ধক্ষেত্র। নন্দীগ্রাম বিকেম আ যুদ্ধক্ষেত্র সেই সময়, বিশ্ব আমাদের সবাই মনে আছে যা হয়েছে, অবর্ণনীয় হয়েছে অনেক কিছু, পক্ষে বিপক্ষে অনেক কিছু আছে, কিন্তু ওই যে এরিয়া ডমিনেশন যেটার অনেক আগেও হয়তো তাম্রলিপ্ত জাতীয় সরকার থেকে আছে, ওই ব্রিজ ভাঙা বা ইত্যাদি ইত্যাদি ট্র্যাডিশন ওই অঞ্চলে আছে, সেখানে যাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে সেই কমিউনিটি, সেই সব লোকজন তারা বাম থেকে রামে গিয়েছিলেন এই কারণে যে রাম তাদের হয়তো প্রোটেকশন দেবে। এখন এই যে জায়গাটা আছে, এই একটা অসুস্থ, একটা অত্যন্ত বাজে নন্দীগ্রামে এই মুহূর্তে যা চলছে, নন্দীগ্রাম আমরা দেখো, আমরা এন্টায়ার এতগুলো 8টা বিধানসভার মধ্যে একটা লোকসভার সেগমেন্টের একটা বিধানসভা নিয়ে আলোচনা করছি, অ্যাজ ইফ বাকিটা নেই, বাকি অনেক জায়গা রয়েছে। এইটা জায়গাটা এমনিতেই মানে ভৌগোলিক দিক থেকে এমন একটা জায়গা, সেখানেও একটা বিচ্ছিন্ন ইয়ে মতো। ওই যদি ওই ব্রিজটা ভেঙে দেওয়া যায়, তেখালির ব্রিজটা, তাহলে আলাদা হয়ে যাবে। সুমন, ওভারঅল পূর্ব মেদিনীপুর কি মনে হচ্ছে? দেখ, 8টা সিটে ভোট, গতবার ছিল 5-3, মানে বিজেপি এমনিতেই এখানে এগিয়ে ছিল, তৃণমূল 3টে সিট পেয়েছিল। সেই 3টে সিটের মধ্যে 2টো সিট আবার শুভেন্দু অধিকারীর ফ্যামিলি টার্ফ, ফলে সেই দুটো যদি বিজেপির দিকে চলে যায় তাহলে এটা 7-1 হয়ে যাওয়ার চান্স একমাত্র দেব ঘাটালের তুলনায় সেফ। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা থাকবে অন্তত গতবারের ফলাফলকে রিপিট করার, অর্থাৎ মেদিনীপুর বা ঝাড়গ্রামকে ফিরিয়ে নেওয়ার, এবং আমার মনে হয় সেটাতে একটা মানে তৃণমূলের সম্ভাবনাও আছে, কারণ ঝাড়গ্রামে কিন্তু যিনি বিজেপির বিদায়ী সাংসদ তিনি দুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছেন, এবং ঝাড়গ্রামের 2021-এর বিধানসভা নির্বাচনের ঝাড়গ্রাম পরে আসছি, এই শুধু দুটো কাথিয়ার মেয়ে তমলুক কঠিন লড়াই, কিন্তু যেটা সুজিত বললেন সেটা ঠিক নয়। নীতিশ সেনগুপ্ত একবারই জিতেছিলেন এবং তাতে অধিকারীদের পরিবারের কোনো অবদান ছিল না। যেদিনকে নীতিশ সেনগুপ্তকে ধুতি খুলে মাথায় ঘোল ঢালা হচ্ছিল আমি ছিলাম, নীতিশ সেনগুপ্ত তৃণমূলের টিকিটে নিজের জোরে জিতেছিলেন, অধিকারী পরিবারের কোনো গুরুত্ব ছিল না। ওভারঅল সব মিলিয়ে যেটা মনে হচ্ছে যে কাঁথি এবং তমলুক যে ভোটটা হয়েছিল 2021-এ, তারপরে পঞ্চায়েত এবং যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে হালকা হলেও তৃণমূল এগিয়েছিল, কিন্তু পঞ্চায়েত ভোটকে আমরা ধরি না খুব একটা মানে এর মধ্যে, সেই জায়গাতে কিন্তু এবার তুল্যমূল্য লড়াই কিছুটা হলেও মানে ভালো জায়গাতে বিজেপি আছে। আমার মনে হয় যে শুভেন্দু অধিকারী কাঁথি তমলুককে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে বাকি যে পশ্চিমাঞ্চলের বাকি যে 6টা আসন, সেখানে কিন্তু তুলনায় তৃণমূলকে অ্যাডভান্টেজের জায়গায় ঠেলে দিতে পেরেছে। একদম বাকি আসন শুধু বলার আমার, তৃণমূল কংগ্রেস নিজেই জানে কাঁথি তমলুকের ফলাফল কি হবে, এবং সেই হিসেবে তারা দুজন প্রার্থী ঠিক করেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দেবাংশু ভট্টাচার্য কি সত্যি খুব সিরিয়াস প্রার্থী? বিচারপতি না, প্রাক্তন বিচারপতি, হ্যাঁ ঠিক, একজন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, যদি আমাদের পুরনো পথ ঘুরে বলতে হয় তাহলে অন্য অনেক কিছু অনেক নামে রাখতে হয়। কাঁথিতে সবারই জানা ছিল এখন অধিকারী পরিবারেরই হয়তো কেউ লড়বে, সেখানে উত্তম বারিকের রাজনৈতিক ইতিহাস যদি যারা কেউ একটু স্টাডি করে, উত্তম বারিককে ক্যান্ডিডেট করা মানে কি, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুরোধার যা রাজনৈতিক মস্তিষ্ক, তিনি জানেন ওই দুটোর ফলাফল কি হবে, এবং প্রার্থীও সেই মধ্যে তিনি বাছাই করে দিয়েছেন। এখানে আমি জগন্নাথের সঙ্গে একটু ডিফার করব। উত্তম বারিক কিন্তু ওই অঞ্চলের লোক এবং অনেক ভোট সামলেছেন, পপুলার লোক। আমি বলছি না কখনো ম্যাচ অধিকারী বাড়ির সঙ্গে কিংবা নয়, কিন্তু তাকে নামিয়ে একদম লোকাল ছেলেকে নামিয়ে বাইরে থেকে কাউকে না নিয়ে গিয়ে এটা কিন্তু একটা ফাইট করার মানসিকতাই কিন্তু উত্তম বাড়ি কতটা তৃণমূলের আর কতটা অধিকারীদের সেটা হতে পারে। ভোট ম্যানেজার ছিল। আমি শুধু একটা পয়েন্ট বলবো, আপনি দেখবেন এটা দুটোই কিন্তু
অধিকারী ফ্যামিলি শুধু না, তৃণমূল থেকে বিজেপিতে গেছে এবং মানুষ জানে না এদের মধ্যে কেউ আবার ইলেকশনের পরে কোন দিকে যাবে। ফলে এরা কিন্তু বেসিক্যালি একটা ইউনিট, লড়াইটা হচ্ছে এই একটা ইউনিটের এগেনস্টে কংগ্রেস বাম এদের একসাথে লড়াই। এইটা বুঝতে হবে আছে, কিন্তু ভোটটা কিন্তু বিজেপি কে সিপিএম থেকেই নেওয়া হয়েছে। দেখেছেন এত যে ঘাবড়ে কে কোথা থেকে গেছে, এখন অযোধ্যা লিডারশিপ টিএমসি থেকে আছে না বিজেপির, আমি সেটা আছেই, কিন্তু ভোটটা বিজেপি কিন্তু সিপিএম থেকেই পেয়েছে। বাইনারিকে ট্রাইনারি করতে গিয়ে নিজের সিম্বলে ভোটটা দিতে হবে, তবে ট্রাইনারি ঠিক আছে। এই মুহূর্তে মেদিনীপুর থেকে আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ ঘোষ। পারাদীপ, মেদিনীপুরে জুন ভার্সেস অগ্নিমিত্রার লড়াই, কি বুঝছো? বিশ্বদা, প্রথমে যেটা বলতে হয় যে মেদিনীপুর লোকসভা কেন্দ্র বরাবর বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে প্রাসঙ্গিক। কেন? কারণ এই মেদিনীপুরেই আমরা দেখেছি যে ইন্দ্রজিৎ গুপ্তর মতো সাংসদ দেখা গেছে, 5 বার তিনি এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। একটা সময় ছিল যখন এই মেদিনীপুর আসনকে বলা হতো সিপিআই এর গড়, বামপন্থীদের গড়। 2009 সালে যখন প্রায় বলা যায় বাংলায় রাজনৈতিক প্রেক্ষাপট বদল হচ্ছে, সেই সময়ও কিন্তু 2009 সালে এই আসন মেদিনীপুর লোকসভা কেন্দ্র সেটা কিন্তু বামেরা দখলে রেখেছিল। প্রমোদ পাণ্ডে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার এখানে ত্রিমুখী লড়াই। আবার এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রই কিন্তু সাক্ষী থেকেছে গড়বেতার, সাক্ষী থেকেছে চমকাইতলার মতো ঘটনার, এবং রাজনৈতিক প্রেক্ষাপট বদলের পরে 2011-র পরে প্রথমবার এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র 2014-য় প্রথমবার তৃণমূল কংগ্রেস সন্ধ্যা রায়কে এখান থেকে জয়যুক্ত করে নিয়ে আসে সাংসদ হিসাবে। তারপরে গতবার আমরা যদি দেখে থাকি 2019-এর কথা বলি, 19-এ ত্রিমুখী লড়াইতে বিজেপির দিলীপ ঘোষ এখান থেকে জয়যুক্ত হন 89,000 ভোটে। এবার প্রার্থী বদল হয়েছে এবং যেমনটা তুমি বলছিলে বিশ্বদা, এবার এখানে দুজন নয়, ত্রিমুখী লড়াই। কারণ একদিকে রয়েছেন জুন মালিয়া তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির অগ্নিমিত্রা পাল, অন্যদিকে বাম প্রার্থী বিপ্লব ভট্ট কিন্তু গতবার এই আসন থেকেই বামেদের প্রতিনিধি হিসেবে প্রার্থী ছিলেন এবং তিনি 62,000 ভোট কেটেছিলেন। এবার কি হবে? 2024-এর নির্বাচন, আগামীকাল মেদিনীপুর লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে একমাত্র খড়গপুর ছাড়া বাকি 6টি অর্থাৎ কেশিয়ারি, অর্থাৎ মেদিনীপুর, অর্থাৎ এগরা, এই 6টি বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে 2021-এর বিধানসভার নির্বাচনের পরিসংখ্যান অনুসারে। একদম ধন্যবাদ পারাজিৎ, আমি ধন্যবাদ। একবার ওই চিত্রটা আমি দেখব যে 2021-এ কি 2019-এর লোকসভা ভোটে মেদিনীপুর দিলীপ ঘোষ জিতেছিলেন, ঘাটালে জয়ী হয়েছিল দেব, সেটা আমরা সকলেই জানি। 2024-এ ভোট ফ্যাক্টর কি? 2024-এর ভোট ফ্যাক্টর দিলীপ ঘোষের না থাকা আদিবাসী ভোট, ঘাটার মাস্টার প্ল্যান। আমি কৃষাণুর কাছে আসছি। কৃষাণু, আমরা পূর্ব মেদিনীপুর নিয়ে আলোচনা করলাম, পশ্চিম মেদিনীপুরের 2টি কেন্দ্র, একটি ঘাটাল যেটা কালকে ভোট হচ্ছে, এবং মেদিনীপুর। দিলীপ ঘোষের থাকা না থাকা কতটা ফ্যাক্টর হবে, এবং ঘাটাল মাস্টার প্ল্যান যেটা আপনারা বারবার বলেছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না, আমরা নিজেরা করব, তার উপর ভিত্তি করে দেব নিজেও ইলেকশনে লড়ছেন, এটা কতটা প্রভাব ফেলবে? না, এটাই তো ওখানকার প্রধান ইস্যুগুলোর মধ্যে একটা। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে বিজেপি কোনো এমপিকে এখানে রিপিট করছে না, কেন কি সব এমপির বিরুদ্ধে ব্যাপক আকারে জনরোষ আছে এবং তারা 5 বছর কোনো কাজ করেনি। কোনো প্রকল্প আমরা এখানে বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন দলের যারা কেন্দ্রের উপরে যাদের এখতিয়ার ছিল বা কেন্দ্রের সরকারি ছিল, আমরাও ছিলাম অনেক সময়, বা বামেরা, তারা বিভিন্ন প্রজেক্ট পশ্চিমবাংলার জন্য এনেছিল, বিভিন্ন দলীয় রেশারেশি থাকা সত্ত্বেও। বিগত 10 বছরে এবং বিশেষ করে 18টা সাংসদ পাওয়ার পর বিগত 5 বছরে বিজেপি একটাও প্রজেক্ট কেন্দ্র কাছ থেকে আনতে পারি না। বিহারের মতো জায়গাতে 2টো করে এইমস, ইউপিতে 3টে এইমস, আজকে বিভিন্ন রেল প্রজেক্ট তারা নিয়ে গেছে, এখানে তারা একটা প্রজেক্ট, উল্টে এখানকার প্রকল্পের টাকা আটকেছে এবং সেটা আবার বুক চিটিয়ে বলছে যে হ্যাঁ আমরা টাকা আটকে দিয়েছি। তো এটার একটা ফল আছে। এই জন্য বিজেপি কোনো এমপিকে রিপিট করছে না, শুধু একটা পুরুলিয়াতে এরা করতে বাধ্য, কেন কি আমরা জানি ওখানে একটা জাতিভিত্তিক ইকুয়েশন আছে, তার সেই সারনেমের তাদের কাছে প্রার্থী নেই, তাই হয়তো তারা সম্ভবত তাকে রিপিট করছে। এছাড়া তাদের কোনো ইনকামবেন্ট এমপির উপরে এত অ্যান্টি ইনকামবেন্সি আছে, এত মানুষের ক্ষোভ আছে যে তারা নিজেরাই জানে। ওই জন্য দিলীপ ঘোষকেও তারা তুলে নিতে বাধ্য হয়েছে। তারা ঝাড়গ্রামে বর্তমান যিনি বিদায়ী সাংসদ তাকে আগে থেকেই তারা সরিয়ে দিয়েছিল। তো এই তারা করতে বাধ্য হয়েছে, তার কারণ হচ্ছে তাদের কোনো এমপি কাজ করেনি এবং মানুষ এবার তার জবাব দেবে। জগন্নাথ,
রাজনৈতিক ইস্যুই আমার প্রশ্নের উত্তর দিচ্ছে। 15 বছরের সাংসদ, এখনো ঘাটার মাস্টার প্ল্যান। আমি যখন সাংবাদিকতা শুরু করেছিলাম, যখন রাজনীতি ক্ষেত্রে ছিলাম না, আপনিও যখন সাংবাদিকতা শুরু করেছিলেন পশ্চিম মেদিনীপুর গিয়ে প্রথম যদি খবর করেছিলেন সেটা হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যান। আগামী 100 বছর পরেও ঘাটার মাস্টার প্ল্যান নিয়েই হচ্ছে যে সব সাংবাদিকরা ওখানে শুরু করবে। তো এই এমন একটি অবস্থায় দাঁড়িয়ে 15 বছরের সাংসদও যেমন কোনো প্রজেক্ট আনতে পারেননি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের এমসটা আটকে দিয়েছিলেন। এখনো হচ্ছে পরিবেশ ছাড়পত্র দেননি কল্যাণী এমসের। কোনো সরকারি প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। তিনি হচ্ছেন বিশ্বকর্মা যোজনা এখানে চালু করতে দেননি। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র। তিনি একজন স্পিড ব্রেকার গভর্নমেন্ট। আর তাই সেই কারণেই ভারতীয় জনতা পার্টি এবারে লড়াইটা যেখানে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারই চায়। আর ডবল ইঞ্জিন সরকারের জন্য ওখানে অগ্নিমিত্র পাল এবং এখানে হিরণ হারাবে। কারণ গরু চোরের কাছ থেকে টাকা নেওয়া বা গরু পাচারকারীর কাছ থেকে টাকা নেওয়া কোনো ব্যক্তিকে, বিশেষ করে যার একটি ইমেজ রয়েছে, ভাবমূর্তি রয়েছে, ভালো ছেলে বলে একটা ভাবমূর্তি রয়েছে, অকম্মা নিকম্মা বলেও ভাবমূর্তি রয়েছে, কিন্তু ঠিক আছে একটা ওই ধরনের একটা নিকম্মা সাংসদ বলে একটা যার ভাবমূর্তি রয়েছে, কিন্তু ভালো ছেলেও লোকে জানে, তার কাছ সেও যখন এক্সপোজড হয় যে সেও হচ্ছে এনামুলের কাছ থেকে টাকা নিয়েছে, তখন মানুষ দেখছে, মানুষ তার বিরুদ্ধে। জগন্নাথ, আপনি আমাকে বলুন যে এই যে দিলীপ দাকে সরিয়ে নেওয়া ওই কেন্দ্র থেকে, তার ফলে তো ওই সংগঠনটা ওই জেলার ওই এলাকার সংগঠন দিলীপদার হাতে তৈরি। সেখানে কি কোথাও একটা করছেন? আমাদের তো তাই রিপোর্ট আছে যে সেখানে একটা ভেতরের মধ্যে একটা অভ্যন্তরীণ সংঘর্ষ কি হচ্ছে না? দেখুন, বিজেপির কোনো জেলারই কোনো সংগঠন কোনো একজন নেতার হাতে তৈরি হয় না। আপনাদের কনসেপচুয়ালি বিজেপিকে বোঝার অসুবিধা আছে। তাহলে দিলীপ ঘোষ ওখানে দাঁড়িয়ে আমাদের খড়গপুরের বিধায়ক হয়েছেন, পরে সাংসদ হয়েছেন। দিলীপ ঘোষ হচ্ছেন আমাদের তেমন নেতা যে 42টা আসনের যেখানে দাঁড় করাবো সেখানে দাঁড়িয়ে জেতার ক্ষমতা তাই রাখে। আমাদের 2টি আসনে জিততে হতো, সেই জন্য দিলীপ তাকে দুর্গাপুর বর্ধমানে নিয়ে আসা কৌশলগত কারণে, এবং একই সঙ্গে আসানসোলকে উদ্ধার করতে হতো, এবং আমরা মেদিনীপুরও জিতবো, জুনমালিয়াকে হারাবো। যা বলার আমি বলে দিলাম। 4 তারিখ দেখা হবে, কথা হবে। বামেদের ভোট ছিল 62,000 গতবার মেদিনীপুর কেন্দ্রে, আমার রিপোর্টারই তাই বললো। এই বামেদের ভোট কি বামেরা ধরে রাখতে পারবে, নাকি এই যে দ্বিমুখী লড়াই চলছে এটাই জারি থাকবে? না, প্রথম কথা হচ্ছে এই লড়াইটা এখন আর দ্বিমুখী নেই, অলরেডি ভেঙে গেছে, সারা ভারতবর্ষ জুড়ে ভেঙে গেছে। বিজেপি ভয়ঙ্কর রকমভাবে চিন্তিত। এই যে একটা ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আসছে, আর একটা হচ্ছে যে বিজেপির সবচেয়ে ইম্পর্টেন্ট লিডারকে যে ওখানে জিতেছিল তার থেকে সরিয়ে দিয়েছে। আপনি দেখবেন দেব নায়ক হিসেবে প্রচণ্ড সাকসেসফুল, সে আর দাঁড়াতে চাইছিল না। কারণটা কি? কারণটা শুধু ঘাটাল বলে না, আমি তো আবার পরিকল্পনার সাথেও যুক্ত ছিলাম। পরিকল্পনাবিদ হিসেবে বলছি, পশ্চিমবঙ্গে আপনি দেখাতে পারবেন আমাদের সময় লেফট ফ্রন্টের সময় ভিশন 2025 হয়েছিল কলকাতার কোনো মাস্টার প্ল্যান আছে? পশ্চিমবঙ্গের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট শহর কলকাতা নেই, দিল্লি বোম্বে করে ফেলেছে, কলকাতার নেই। আসলে 74th অ্যামেন্ডমেন্টের পরে প্রত্যেকটা শহরের জন্য যে মাস্টার প্ল্যান করার কথা, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে যে ডেভেলপমেন্ট প্ল্যান করার কথা, সেটা সম্পূর্ণ ছুঁড়ে ফেলে ব্যক্তিগত কিছু প্ল্যান, আমার মনে হলো ওইদিকে শহর বাড়বে তো ওইদিকে বাড়বে। একটা শহর করতে পেরেছে। 10 বছর বাড়ি এর আগের জমানো তো একই ছিল না, ছিল আমি বলিনি, আপনি বলুন। কেন্দ্রীয় সরকার এই যে, আমি 1 মিনিট বলে নিই, এই যে দেখলেন মেট্রো রেলের যে উদ্বোধন হলো, সেটা কত সালে? 2009 সালে বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, সেই সময় ছোট করুন, কারণ আমাকে অনেকগুলো একটা কেন্দ্রীয় সরকার, একটা সরকার বলতে পারবে যে বড় কোনো প্রজেক্ট কেন্দ্র লেভেলে এখানে হয়েছে? একটাই খালি ওকে দিচ্ছি রিজয়েন্ডার, সেটা হচ্ছে 93-তে কিন্তু 74 অর্থাৎ পঞ্চায়েতের এটা হচ্ছে 94-তে। 94-এ যদি হয়ে থাকে, তারপর 6 বছর আর 11 বছর, 17 বছর তো বামফ্রন্ট ছিল। তাহলে মাস্টার প্ল্যান যদি না হয়ে থাকে, কলকাতার মাস্টার প্ল্যান এত বছর, আমি শিবাজিদা স্পেসিফিক জিজ্ঞেস করছি, মেদিনীপুরের যে 2টি আসন, তো আপনি দীর্ঘদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন, উপাচার্য ছিলেন, এবং এই যে মেদিনীপুরের 2টি আসন, ঘাটাল এবং মেদিনীপুর, কি হতে যাচ্ছে? ঘাটালের যে আসনটি, সেই আসনটি অবশ্যই যেভাবে আগে ছিল আমার মনে হয় সেভাবেই থাকবে বলে এটা মনে হচ্ছে। মেদিনীপুরের আসনটা কিন্তু অত্যন্ত টাফ হয়ে গেছে, বিজেপির পক্ষে চ্যালেঞ্জিং হয়ে গেছে, টাফের থেকে বলবো চ্যালেঞ্জিং হয়ে গেছে। কারণ দিলীপ ঘোষ যিনি ছিলেন, যার সমস্ত গ্রামে গ্রামে যোগাযোগ আছে, তাকে সরিয়ে দিয়ে একটা ভ্যাকুম, কারণ
অগ্নিমিত্রা পলকে চেনেন না এখনো লোকেরা, অর্থাৎ অর্গানাইজেশন যতটা কাজ করবে বিজেপি ততটা success একদম পাবে। সুমন। দেখ এটা তো সত্যি কথা যে মানে মেদিনীপুরে বামেদের একটা শক্ত ঘাঁটি ছিল, সূর্যকান্ত মিশ্র থেকে সুশান্ত ঘোষ অনেকে এসেছিলেন, কিন্তু এখন বামেরা যা আলোচনা করছে সেটা এই ওটিটি প্ল্যাটফর্মের যুগে সিঙ্গেল স্ক্রিনে হল ভরানোর মতো বিষয়। নিজেদের 62,000 ভোট কমে 25,000 হবে কিনা সেটাই কেউ জানে না। আমি মানে মেদিনীপুর শহর এবং ঝাড়গ্রামে ছিলাম। মিছিলগুলো আমি তা আমি বলছে। আমি আমি শেষ করে আমি আপনার সঙ্গে বলিনি। এবার প্রশ্ন হচ্ছে যে ওখানে লাইন ধরে ধরে সিপিএমের যারা জোনাল কমিটির সেক্রেটারির ছেলেরা মণ্ডল সভাপতি বিজেপির হয়ে গেছে। নো মানে প্রবলেম ইন দ্যাট। প্রবলেম ইজ যে বামেরা যদি তাদের ভোটটা ধরে রাখতে পারতো তাহলে তৃণমূলের লাভ হতো, কিন্তু তৃণমূলের জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে দিলীপ ঘোষ। এটা জগন্নাথবাবু অসম্ভব ভালো বলেছেন যে দিলীপ ঘোষ এমন ধরনের নেতা 42টা আসনে যে কোনো আসনে জিততে পারতেন, কিন্তু অগ্নিমিত্রা পালও কি এরকমই নেত্রী যে আসানসোল থেকে মেদিনীপুরে এসে তিনি মানে মাতঙ্গিনী হাজরার শহরকে জিতে নেবেন? এই প্রশ্নের জবাব তো লোকে চাইবে। মাতঙ্গিনী হাজরা শহর তমলুক, মাতঙ্গিনী হাজরা শহর মেদিনীপুর নয়। এই ধরনের রাজনৈতিক বিশ্লেষকদের ভুলগুলোর জন্যই আমরা হচ্ছে যে ভোট রসায়নে আমরা মেদিনীপুর জিতবো। 4 জুন মেদিনীপুরের জন্য অপেক্ষায় থাকলাম। না, আমরা আলোচনায় ফিরবো জঙ্গলমহল নিয়ে আলোচনায় একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে